আসসালামু আলাইকুম বাংলাদেশ ক্রিকেট ফ্যান্স। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ম্যাক্সিমাম মানুষই জানেন হয়তোবা যে বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ 13 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে ডারউইন এবং ম্যাকাইতে। তো এই টেস্ট সিরিজ রিলেটেড কন্টেন্টই আমি ইদানিং সময় একটু বেশি দেওয়ার ট্রাই করব। তো আজকে একটু পেপার লিক করতে আসলাম আর কি, বা প্রশ্নপত্র ফাঁস। এই টার্মটা তো ইদানিং টাইমে একটু বেশি ওভার গ্লোরিফিকেশন হচ্ছে। তো আমাদের বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য একটু পেপার লিক করব মিচেল স্টার্ককে নিয়ে। তাছাড়াও আজকের এই ভিডিওতে হাসান মাহমুদের উপর একটু টেকনিক্যাল অ্যাডজাজমেন্ট রাখার ট্রাই করব। তো বেসিক্যালি যারা একটা স্পেকুলেশন ছড়াচ্ছেন, বা যারা আগে থেকে যদি আপনারা মনে করেন যে মিচেল স্টার্ক যদি অপোজিশন বোলার হয় তাকে ফেস করা সম্ভব না, তিনি আউট প্লে করে ফেলবেন, যদি এই ধরনের মাইন্ড সেট আপ আপনাদের মধ্যে থাকে, তাহলে আমি বলবো আপনাদের ক্রিকেট খেলার দরকার নেই এবং আপনাদের এই টেস্ট সিরিজটা খেলার দরকার নেই। কারণ হচ্ছে যে ওয়ার্ল্ড ক্রিকেট এখন এত পরিমাণ ডেটা অ্যানালিটিক ভিত্তিক হয়েছে, ডেটা অ্যানালাইসিস ভিত্তিক হয়েছে, যে কোনো বোলারকে টেকনিক্যালি ডিল করা এখন অত্যন্ত পরিমাণে ইজি। মিচেল স্টার্কও এখানে এক্সেপশনাল কিছু না, তাকেও খুবই সুন্দরভাবে টেকনিক্যালি ডিল করা যায়। যদি আপনি ফ্লিক শটে পারদর্শী হন, লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানদের ক্ষেত্রে বলছি, যদি আপনারা ফ্লিক শটে পারদর্শী হন, ইউ ক্যান ইজিলি টেকনিক্যালি ডিল উইথ মিচেল স্টার্ক। তো মিচেল স্টার্কের স্ট্রেংথের কথায় আসি লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানদের ক্ষেত্রে। বেসিক্যালি লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানদের ক্ষেত্রে মিচেল স্টার্ক সবসময় লেন্থ অফ দ্য ফুট অথবা পায়ের লেন্থে বল করার ট্রাই করে, যেগুলো এয়ার সুইং হয়ে এলবিডাব্লিউ পজিশনে গিয়ে ব্যাটসম্যানকে নাস্তানাবুদ করে, বা সবচেয়ে হ্যাজাডোরাস জোন যেটাকে আমরা বলি, যে লেফট পায়ে বা ফ্রন্ট ফুটে এয়ার সুইং হয়ে বলটা ভিতরের দিকে চুক করা। তো এই ধরনের বল মিচেল স্টার্ক একটু বেশি পরিমাণে করে থাকেন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানের ক্ষেত্রে। তো এই ধরনের বলগুলোকে টেকনিক্যালি ডিল করতে হলে বেসিক্যালি ফ্লিক শটসগুলোতে একটু পারদর্শী হতে হবে। গত আর যত দিনই আছে, আমি জানি না আসলে আশরাফুল স্যার বা অন্যান্যরা কীভাবে হোমওয়ার্কগুলো করাচ্ছেন আমাদের ব্যাটসম্যানদেরকে, বাট আমি এটা একটু রিগার্ডলি বলতে চাইবো যে ফ্লিক শটের উপর যাতে আমাদের ব্যাটসম্যানরা একটু হলেও ড্রিল প্র্যাকটিসগুলো করে। বিকজ মিচেল স্টার্ক অবশ্যই, সৌম্য সরকার বলি, তানজিদ হাসান তামিম বলি, মুমিনুল হক সৌরভ, আমাদের এই লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানদেরকে ওই লেন্থ অফ দ্য ফুট, ওই লেন্থেই বলগুলো তিনি করার ট্রাই করবেন, যাতে এলবিডাব্লিউ পরাস্ত হয়, যাতে সেকেন্ড স্ট্যাম্পের বলগুলোতে তারা বোল্ড আউট হয়। মিচেল স্টার্ক একেবারে ইজিলি ওই লেন্থটা দিবে। আমি একেবারে ডাইরেক্ট পেপার লিক করে দিলাম আপনাদেরকে। তো ফ্লিক শটসে কেন মিচেল স্টার্ককে এত সুন্দরভাবে বা টেকনিক্যালি ডিল করা যায়, কিছু উদাহরণ দিই আপনাদেরকে। গতবারের বর্ডার গাভাস্কার ট্রফি, তো ওইখানে যশস্বী জয়সওয়াল ফার্স্ট ইনিংসে যে বলে আউট হয়েছিলেন, আপনারা যদি একটু দেখেন, সেম লেন্থের বল এয়ার সিং করে এলবিডাব্লিউ এর ফাঁদে পড়ে তিনি আউট হয়েছিলেন। এর মানে কি এটা যে মিচেল স্টার্ককে ডিল করা সম্ভব না? অবশ্যই সম্ভব। ওই যশস্বী জয়সওয়াল যখন সেকেন্ড ইনিংসে আসলেন, 160 অড রানের একটা ইনিংস খেললেন, এবং ম্যাক্সিমাম শটসগুলোই তার ফ্লিক শটস ছিল ওই লেন্থটাতে। ওই ফ্রন্ট ফুটের এয়ার সুইং যে লেন্থে তিনি মিচেল স্টার্ক করেছিলেন, ওই লেন্থের বলগুলোকেই তিনি বারংবার ফ্লিক শটসের মাধ্যমে 4 ছক্কা এবং সিঙ্গেল ডাবল চার্জ করেছেন। এত পরিমাণ যেহেতু চার্জ করেছেন যশস্বী জয়সওয়াল, তো মিচেল স্টার্ক ওয়াজ বাউন্ডেড, তাকে বাধ্য করা হয়েছিল সে যাতে তার লেন্থ পরিবর্তন করে, তাকে তার অপশন বিতে যেতে বাধ্য করা হয়েছিল, এবং মিচেল স্টার্ক সেটাই করেছেন। যেহেতু তিনি দেখছিলেন যে ওই লেন্থ অফ ফুটে তার কোনো ধরনের হেল্প আসছে না, তিনি সাথে সাথে অফ স্টাম্প চ্যানেলে চলে গেলেন, স্প্ল্যাশ করার বলগুলো দিলেন, এবং যশস্বী জয়সওয়ালের মতো ব্যাটসম্যানদের কাছে স্প্ল্যাশ করা বলে বলগুলো খেলা আরও ইজি। তো ওইভাবে তিনি ডিল করলেন। তো মিচেল স্টার্ককে খেলতে হলে সবার আগে ফ্লিক শটসগুলোকে মনিটাইজ করা দরকার, ফ্লিক শটসগুলোতে একটু পারদর্শী হওয়া দরকার, যাতে মিচেল স্টার্ক আপনার প্রতি তার প্ল্যানটাকে চেঞ্জ করতে বাধ্য হয়। পরবর্তীতে জেকব ব্যাথেলের কথায় আসি, সেমভাবে গত অ্যাশেজ সিরিজে টানা 2-3টা স্পেল যখন জেকব ব্যাথেলের বিরুদ্ধে ওই লেন্থ অফ ফুটে তিনি বল করেছেন, মিচেল স্টার্ক হি ওয়াজ নট দ্যাট মাচ প্রমিনেন্ট, কোনো ধরনের রেজাল্ট পাচ্ছিলেন না, তাই উনি ওনার অপশন বিতে গেলেন, অফ স্টাম্প চ্যানেলে গেলেন, বলগুলোকে স্প্ল্যাশ করালেন, ইনসুইং করানোর ট্রাই করলেন,
যাতে জ্যাকব বেথেল আরও ইজিলি সিঙ্গেল স্কোরিং অপশন বা বাউন্ডারি স্কোরিং অপশনগুলো ক্রিয়েট করতে পারলেন। এমন অনেক উদাহরণ আছে। আমার সবচেয়ে ভালো উদাহরণ ঋষভ পান্তের একটা ইনিংস ছিল, উনি 33 বলে সম্ভবত 60 রানের একটা ইনিংস খেলেছিলেন ঋষভ পান্ত। একটু যদি ওয়াগন হুইলটা আমরা একটু যদি ওই ম্যাচের দেখি, তো ম্যাক্সিমাম শটগুলোই ছিল মিড উইকেট রিজিয়নে। আমরা জানি যে ঋষভ পান্ত কোন ধরনের হ্যাজাডোরাস ব্যাটসম্যান ইন দ্য কোয়েশ্চেন অফ টেস্ট ক্রিকেট। যখনই তাকে পায়ের লেন্থে বল দেওয়া হয়েছে, মিচেল স্টার্ককে তিনি সজোরে চার্জ করেছেন, ফ্লিক করেছেন। তো ম্যাক্সিমাম টাইমে মিচেল স্টার্কের যারা লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানরা যারা টেকনিক্যালি ডিল করতে চায়, তাদেরকে ফ্লিক শটসে যেতে হয়, পায়ের লেন্থের বলগুলোকে সজোরেই তারা চার্জ করে, যাতে মিচেল স্টার্ক তার কাইনেটিক চেঞ্জগুলো, তার অপশনগুলোকে চেঞ্জ করতে বাধ্য হয়। এটা হচ্ছে কথা। আমাদের লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানদের কথা যদি বলি, একমাত্র সাদমান ইসলাম বাদে অনেকেরই পায়ের লেন্থের বলগুলো খেলার সক্ষমতা আছে, এবং সবচেয়ে দুর্বল হচ্ছে আমাদের এখানে সাদমান ইসলাম, যিনি পায়ের লেন্থের বল খেলতে পারেন না। আমি ওনাকে ছোট করে বলছি না, বাট ইটস দ্য রিয়েলিটি। উনি পায়ের লেন্থের বল খেলতে পারেন না। যদি তিনি এই জায়গাটা একটু প্রমিনেন্সি দেখান, যদি একটু বেটারমেন্ট নিয়ে আসতে পারেন, তাহলে আরেকটা কথা হতে পারে। বাট সৌম্য সরকারের কথা যদি আসি, উনি ফ্লিক শটসগুলো খেলতে পারেন, পায়ের লেন্থের বলগুলোকে উনি খেলতে পারেন। তানজিদ হাসান তামিমও ইদানিং সময়ে পায়ের লেন্থের বলগুলোকে ভালোভাবে উনি ডমিনেট করে খেলতে পারছেন, মইনুলও সেম। তো এই জায়গাটায় মিচেল স্টার্কের ক্ষেত্রে একটু সাবধানতার সাথে ডিল করতে হবে ফ্লিক শটসগুলোর মাধ্যমে। তাছাড়াও যদি রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানদের কথায় আসি, রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানদের অবশ্যই চোখ রাখতে হবে যাতে কোনো রকমভাবে ডিফেন্সিভ এরোরে যাতে মিচেল স্টার্ক তাকে না ফাঁসাতে পারে। বিকজ রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানদের ক্ষেত্রে মিচেল স্টার্কের সবচেয়ে কমন প্যাটার্ন হচ্ছে ফার্স্ট কয়েকটা বল অফ স্টাম্প চ্যানেলে করে পরবর্তীতে সাথে সাথে অ্যারাউন্ড দ্য ব্যাটের লাইনে বল করা, যেটা ম্যাক্সিমাম টাইমে ব্যাটসম্যানরা শাফলড হয়, তারা বুমবাস্ট হয়, এবং তারা উইকেটটা দিয়ে আসে কিপার বা স্লিপ ফিল্ডারদের কাছে। তো এই জিনিসটা আমাদের রাইট হ্যান্ডের ব্যাটসম্যানদেরকে একটু লক্ষ্য করতে হবে, বিকজ মিচেল স্টার্কের বিরুদ্ধে পোকিং করা চলবে না। পোকিং বলতে কি, মিচেল স্টার্কের বলগুলোকে গুতানো যাবে না। যদি আপনি ব্যাট দিয়ে গুতাইতে যান, তো ওইটা কোনো ম্যাচের ক্রিকেটের উদাহরণ না। ইউ হ্যাভ টু ভেরি মাচ টেকনিক্যাল অ্যান্ড ভেরি মাচ শার্প ইন সেন্স। যখন আপনি মিচেল স্টার্ক বা প্যাট কামিন্সের মতো বলারদেরকে আপনি টেকনিক্যালি ফেস করতে যাবেন, সেটা হচ্ছে কথা। তো এখন একটু আসি হাসান মাহমুদের কথায়। তো আরেকটা স্পেকুলেশন আমাদের কিছু ফ্যান্সরা ছড়াচ্ছেন, বাংলাদেশ ক্রিকেট ফ্যান্স। আমরা জানি যে তারা কতটুক পরিমাণ চিন্তিত নাহিদ রানা না থাকার কারণে। তো ম্যাক্সিমাম একটা স্পেকুলেশন চালানো হচ্ছে যে যেহেতু নাহিদ রানা নাই, এর মানে যে বাংলাদেশ সম্পূর্ণ শেষ, বাংলাদেশকে সম্পূর্ণ আউটপ্লে করে ফেলবে অস্ট্রেলিয়া। এই কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত না। বিকজ দেখেন, খেলা হবে ডারউইন এবং ম্যাকাইতে। ডারউইনের এই যে সিজন, এটা একটা ট্রপিক্যাল সিজন, যেখানে ওয়েদারটা ড্রাই থাকে এবং ব্রিজ, অতিরিক্ত পরিমাণে ব্রিজ প্রবাহিত হতে থাকে, অর্থাৎ বাতাস প্রবাহিত হতে থাকে 12 কিলোমিটার পার আওয়ার, 17 কিলোমিটার পার আওয়ারে বাতাস প্রবাহিত হতে থাকে। তো এই ধরনের কন্ডিশনটা হাসান মাহমুদ মতো বলার যখন আমাদের টিমে আছেন, তো এই ধরনের কন্ডিশনে হাসান মাহমুদের উপর আমি একটু বেশি আশাবাদী। বিকজ তার রিসেন্ট ফর্মগুলোর কথা বলি, কাউন্টিতে তার ফর্মের কথা বলি, এবং এই কন্ডিশনে এই ডারউইনেই গত টপ এন্ড টি-20টা তিনি খেলে এসেছিলেন, এবং গত টপ এন্ড টি-20 সিরিজটাতে হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট প্রমিনেন্ট বলার্স অন দেয়ার টুর্নামেন্ট। 5 বলের সম্ভবত 8টা উইকেট তিনি নিয়েছিলেন, এই কথাটা সামি ভাই বলেছিলেন তার ভিডিওতে। তো 5 ম্যাচে 8টা উইকেট তিনি নিয়েছিলেন, এবং হি নোস ডারউইনস কন্ডিশন ভেরি ওয়েল। আমি হাসান মাহমুদের বোলিং বায়োমেকানিক্সের উপর আমি 1 থেকে 1.5 মাস আগে একটা ভিডিওতে বলেছিলাম যে হাসান মাহমুদের ক্ষেত্রে এই ধরনের সেনা কান্ট্রিজের কন্ডিশন, ইংল্যান্ড বলি, অস্ট্রেলিয়া বলি, এই ধরনের কন্ডিশন অত্যন্ত চমকপ্রদ, অত্যন্ত সুটেবল ফর হিম। বিকজ ডারউইনে এখন যে পরিমাণ ব্রিজ হয় অ্যালং টু দ্য লেগ সাইড টু দ্য অফ সাইড চ্যানেলে, যে বাতাসটা প্রবাহিত হয় 17 কিলোমিটার, 12 কিলোমিটার পার আওয়ার, তো অনেক ভালো পরিমাণে একটা বাতাস হয়। হাসান মাহমুদ যে লিঙ্গুয়াল কাইনেটিক চেনের বলার, তিনি যদি বাতাসের ফ্লোতে বলগুলোকে সুইং করাতে পারেন, তাহলে হি উইল বি ভেরি মাচ ডেডলি ফর দ্য অজিস। তার যে পরিমাণ ক্যাপাবিলিটি আছে। আরেকটা কথা বলি হাসান মাহমুদের স্ক্র্যাম্বল সিম বলগুলোর কথা। হি ইজ ভেরি মাচ লেট ইন অর্ডার। হাসান মাহমুদের আমরা জানি যে তিনি
হিপ ডমিনেন্ট, নি ডমিনেন্ট, দুই ধরনের বোলিং স্ট্র্যাটেজি ফলো করেন, যার দরুন তিনি ব্যাটসম্যানদের ডিফেন্সিভ এরর ঘটাতে সক্ষম। আমরা যদি লাস্ট ইন্ডিয়া টেস্টের কথা বলি 2024 সালে চেন্নাই আমরা যে ম্যাচটার কথা বলেছিলাম, ওই ম্যাচটার দিকে যদি একটু লক্ষ্য করি যে হাসান মাহমুদ তার স্বভাবত যে সেট আপ অফ স্টাম্পের চ্যানেল, উনি বারংবার রোহিত শর্মাকে অফ স্টাম্পের চ্যানেলে বল করছিলেন। তো রোহিত শর্মা একটু নার্ভাস ছিলেন। পরবর্তীতে হঠাৎ করে তিনি এসে বললেন আউট অফ দ্য লাইন, অথবা যদি আমি বলি যে করিডোর অফ আনসার্টেইনিটি, ওই লাইনে হঠাৎ করে তিনি বলগুলো করা শুরু করলেন এবং রোহিত শর্মা ওই ডিফেন্সিভ এররের ফাঁদে তিনি পা দিয়েছিলেন এবং উইকেটটা দিয়ে এসেছিলেন। তো এই ধরনের সেট আপ করে উইকেট নেওয়াতে হাসান মাহমুদ ইজ ভেরি মাচ প্রমিনেন্ট। তাসকিনও জিনিসটা করে থাকেন যে সেট আপ করে উইকেট নেওয়া, এবং হাসান মাহমুদ যেহেতু অত উচ্চতার বলার না, নর্মাল মানুষের উচ্চতারই বলার, তো তার আরেকটা প্রডিজি হচ্ছে, তার আরেকটা, আমি যদি এটাকে বলি অ্যাবিলিটি বলি, তো আরেকটা অ্যাবিলিটি তার হচ্ছে তিনি বলের মধ্যে ন্যাচারাল সিপ মুভমেন্টটা ঘটাতে পারেন। কখনও স্ক্র্যাম্বল সিমে বল করেন, কখনও উনি বলের মধ্যে রিবাউন্ডিং মোশনটা ক্রিয়েট করতে পারেন, যাতে ব্যাটসম্যান যিনি বলটাকে ডিফেন্স করবেন বা যিনি শট কমিট করতে যাবেন তার মধ্যে কিছুটা হলেও ইকুয়েশনাল ইকুইপমেন্টগুলো কাজ করে। তো এই জিনিসটা হাসান মাহমুদ করাতে পারেন। হি ক্যান ডিসিভ দ্য ব্যাটসম্যান ইন এনি টাইম। আমরা কাউন্টিতে দেখেছিলাম কেন ক্রিকেট ক্লাবে উনি বাতাসের সাহায্যে উইকেটগুলো নিচ্ছিলেন। হাসান মাহমুদের এটাই সবচেয়ে স্পেশালিটি, উনি বাতাসের সাহায্যে বল করতে পারেন, বাতাসের সাহায্যে উইকেটটা তিনি নিতে পারেন। তো হাসান মাহমুদ এই ক্ষেত্রে আমি আশাটা ওনার উপর বেশি। তাছাড়াও তাসকিনের কথা তো না বলাই উত্তম, বিকজ তাকে নিয়ে যতই বলবো সেটাই ততই কম হবে। নতুন বলের ক্ষেত্রে বাংলাদেশে এত প্রমিনেন্ট কোনো বলার আসে নাই। নাহিদ রানা থাকলেও এই নতুন বলে অর্থাৎ প্রথম 20 ওভারে উইকেট নেওয়ার ক্ষেত্রে তাসকিন উড বি দ্য ওয়ান ম্যান আর্মি। সেট আপ করে উইকেট নেওয়া, আউট সুইং, ইন সুইং, চ্যানেলটাকে ফলো করা, থার্ড টু ফোর্থ স্টাম্প চ্যানেলটাকে কনসিস্টেন্টলি মেনটেন করা, যেটা সবচেয়ে বেশি দরকার এই ধরনের কন্ডিশনে, যে লাইন লেন্থে কনসিস্টেন্সিটা বজায় রাখা, যেটা অনেক বোলাররা পারেন না, যেটা হাসান মাহমুদ তাসকিন অনেক টাইমে করেন। তো সেটা হচ্ছে কথা। এবং তাছাড়াও ইবাদত আছেন, ইবাদতের এক্সপিরিয়েন্স কাজ করবে, মুশফিক আছেন নিউ বোলার, টেস্টে ক্যারিয়ারে তার অনেক ভালো রেকর্ড আছে। তো আমরা আশায় আছি যে এরকম একটা কন্ডিশন, ডারউইনের মতো কন্ডিশন, হাসান মাহমুদের মতো তো লিঙ্গুয়াল গিফটেড একটা বলার আমাদের কাছে আছেন। তো এনিথিং ক্যান হ্যাপেন। টেস্ট ম্যাচ ইজ আ গেম অফ পেশেন্স, রিয়েলিস্টিক অ্যাটিটিউডস অ্যান্ড উইনিং দ্য সেশনস। বেসিক্যালি টেস্ট ম্যাচ জিততে হলে আপনাকে সেশন জিততে হবে। 10টা সেশনের মধ্যে যদি আপনি মিনিমাম 5টা সেশনে জিতেন, ইউ ক্যান উইন দ্য টেস্ট ম্যাচ। প্রথম 3টে সেশনও যদি আপনার খারাপ যায়, পরে 7টা সেশন আপনার জন্য আছে। তো কাম ব্যাক করার সুযোগ আছে টেস্ট ম্যাচে। এনিথিং ক্যান হ্যাপেন। আমরা ভালো কিছুই চিন্তা করব এবং আরও ভিডিওস আমি আরও দেওয়ার ট্রাই করব। পাকিস্তান ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজটা শেষ হয়েছে, পাকিস্তান হ্যাজ উইন দ্য সেকেন্ড টেস্ট ভেরি কমফোর্টেবলি, সেটা নিয়েও আমি কালকে ভিডিও দেওয়ার ট্রাই করব। তো এতটুকু পর্যন্তই। আশা করব সবার ভিডিওটা ভালো লেগেছে এবং আপনাদের মূল্যবান কমেন্ট সমূহ কমেন্ট বক্সে দিয়ে যাবেন। ধন্যবাদ।